ভেজা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, লজ্জা করে না? সামনে দাঁড়ানো একজন সুগঠিত মানুষ রাগান্বিত কণ্ঠে বলল। কথাটা শুনে বর্ষার মেজাজ খুব গরম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে সে ভ্রুকুটি করে রাগে তার ঠোঁট কামড়ে ধরল। কঠিন গলায় লোকটি আবার একই প্রশ্ন করল, চুপ করে আছো কেন? এই বৃষ্টি ভেজার সন্ধ্যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? মাথার উপর বৃষ্টি, অন্ধকারে এই মানুষটির জিজ্ঞাসাবাদ। বর্ষা লোকটার দিকে তাকালো। অন্ধকারের কারণে তার মুখ দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে যে সে বেশ লম্বা। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, কেউ তার সাথে উচ্চস্বরে কথা বলে না, অথচ কতটা বেপরোয়াভাবে এই লোকটা ধমকাচ্ছেন। সন্ধ্যা 7টা বাজে। তারা কোচিং সেন্টার থেকে বাসায় যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। রাস্তার দোকানপাট বন্ধ। ঝড় আসবে টের পেয়ে দোকানিরা ঝাঁপ বন্ধ করে চলে গিয়েছে। মাহিরা, অহিতা আর নিতু একটা দোকানের সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে 2 মিনিট হাঁটলেই একটি বাগান। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ডাকাতরা ধরে বাগানে নিয়ে যায়, এমনটাই শোনা গেছে এলাকায়। বর্ষা বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি হলে সে ভেজে। কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে প্লাবতীয়। গর্তে পানি জমে রাস্তাগুলো কাদামাটিতে পরিণত হয়েছে। আকাশে বজ্রপাত নেই, বৃষ্টি পড়ছে। হঠাৎ তার পিছনে একটি গাড়ি এসে থামলো, আর একজন অপরিচিত ব্যক্তি ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে গেল। লোকটির মনে হয় ভদ্রতার ন্যূনতম বোধের অভাব রয়েছে। বৃষ্টিতে ছুটে আসে মাহিরা। লোকটির উদ্দেশ্যে বলল, কেউ এভাবে গাড়ি চালায়? আর একটু হলেই তো দুর্ঘটনা ঘটেছে তো। লোকটি তার আঙুলে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, আমি গাড়িটা তোমার বন্ধুর সামনে আনিনি। তোমার বন্ধু আমার গাড়ির সামনে এসেছিল নিজে মরতে। মরতে চাইলে অন্যের গাড়ির নিচে যাক। লোকটির কথা বর্ষার কাছে খুবই অপমানজনক মনে হয়। সে ভ্রুকুটি করে মাহিরার কানে কিছু বলল। ফিসফিস করে জবাব দিল মাহিরা, বড় অসভ্য, লোকটাকে শিক্ষা দেওয়া উচিত। অন্ধকারে লোকটার মুখ দেখতে না পারলেও বর্ষা তার উচ্চতা আন্দাজ করলো। হঠাৎ রাস্তার ধারে বসে একগুচ্ছ ভেজা মাটি হাতে তুলে নিল। সে ছুঁড়ে দিল লোকটার বুকে। আগন্তুক আঁতকে উঠল, চিৎকার করে বলল, হোয়াট, তুমি এটা কি করেছো? বর্ষা তার বন্ধুদের সাথে দৌড়াতে থাকে। 4 নারীদ্বয় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শুভ্র গাড়ির ভিতর থেকে বলল, এই অভ্র, চলে আয়। আর কতক্ষণ দাঁড়াবি? অভ্রতাল চোয়াল চেপে ধরল। গাড়িতে বসে বলল, এই কাদা শরীর নিয়ে বাড়ি যাব না। এত বছর পর দেশে এসে এই কাদা মাখা অবস্থায় দেখে বাড়ির লোকজন অনেক প্রশ্ন করবে। আমি এর চেয়ে ভালো কালই যাব। শুভ্র জিজ্ঞেস করলো, তাহলে এখন কোথায় যাবি? কেন, তোর বাড়িতে? বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছে তিন্নি। বর্ষাকে গেট দিয়ে ঢুকতে দেখে দৌড়ে তোয়ালে নিয়ে নিচে এলো। বেল বাস্তি সদর দরজা খুলে দিল তিন্নি। তোয়ালেটা বাড়িয়ে বলল, তুই দেখেছিস বৃষ্টি হচ্ছে, তবুও ভিজে এলি কেন? বর্ষা তাকালো, সাথে সাথে মুচকি হেসে বলল, ভিজেছি কি আর সাধে আপু? কোচিং সেন্টার থেকে বের হয়ে মোল্লার দোকানে এলাম, আর প্রবল বৃষ্টি শুরু হলো। তখন আর কি করব, তাই ভিজতে হলো। তাছাড়া রাস্তায় একটি ঘটনাও ঘটেছে। তিন্নি নিজেই তোয়ালে দিয়ে বর্ষার মাথা মুছতে মুছতে বলল, কি হয়েছে? হাসি মুখে ঘটনাটি বলল বর্ষা। তিন্নি রাগ দেখিয়ে বলল, লোকটা ভালো কথা বলেছে, তোর এটা করা উচিত হয়নি। কিভাবে ভালো বলেছে? বৃষ্টিতে ভিজছিস, জ্বর হলে বা মেয়ে দেখলে ছেলেরা যদি বিরক্ত করে, এই ভেবেই তো বলেছে। আর তাছাড়া তোকে কতবার বলেছি বড়দের নাম ধরে ডাকবি না। মোল্লা নজরুল চাচা কি তোর ছোট? লোকটাকে মোল্লার দোকান বলে গালি দিস কেন? আপু, সবাই তো তাই বলে। তুই বলবি না। চেয়ারে বসে আছে নূর ইসলাম। গম্ভীর গলায় বললেন, বৃষ্টিতে ভিজে এসেছো কেন? বৃষ্টি কমলে বা বাড়িতে ফোন দিলে গাড়ি পাঠানো যেত। বর্ষা বলল, আমার ঠান্ডা লাগবে না দাদা, তুমি চিন্তা করো না, শুধু 1 কাপ চা খেলেই হবে। ঠিক আছে, তাড়াতাড়ি রুমে যাও এবং ভেজা কাপড় ছেড়ে শুকনো কাপড় পরো। ঠান্ডা লাগলে সহজে ভালো হবে না। তিন্নি জিজ্ঞেস করলো, রিমা কোথায়? একসঙ্গে কোচিং থেকে বের হননি? বর্ষা চলতে চলতে বলল,
আসছে পিছনে। বর্ষা স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখলো। রিমা 2 কাপ চা নিয়ে রুমে এলো। বর্ষাকে খুঁজতে বারান্দায় গেল। 1 কাপ চা তার হাতে দিল। বর্ষা জিজ্ঞেস করলো, ফোনে কি দেখছিস? রিমা হেসে বলল, আজ আমার ফ্রেন্ড লিস্টে একটা কিউটের ডিব্বা অ্যাড হয়েছে। বর্ষা চায়ে ঠোঁট ডুবিয়েছে। তারপর হঠাৎ বলল, রান্নাঘরের ডিব্বা ফেসবুকে গেল কিভাবে? রাস্তা কোথায় পেলো? রিমা রেগে গিয়ে বলল, আরে তুমি বুঝবে না, কিউটের ডিব্বা মানে একটা কিউট ছেলে। আমি 1 সপ্তাহ আগে রিকোয়েস্ট করেছিলাম, একটু আগেই মেনে নিচ্ছে। রিমা ফোনটা ধরিয়ে দিল বর্ষার দিকে। বর্ষা না তাকিয়েই বলল, তুই হয়তো এসব বিষয়ে আগ্রহী, কিন্তু আমি নই। গরম চা থেকে ধোঁয়া বের হচ্ছে। চায়ের কাপে চোখ স্থির রেখে বর্ষা মনে মনে বলল, ওই লোকটা নিশ্চয়ই আমাকে বকা দিচ্ছে। মুখটাও স্পষ্ট দেখতে পাইনি। যদি পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে পরের বার দেখা হলে সরি বলা যেত। হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছে অব্র। সে আয়নায় তার প্রতিবিম্বের দিকে কয়েকবার তাকালো। 2 বার স্নান করেছে, তবে মাটির গন্ধ শরীর ছাড়ছে না। অব্র আরো পারফিউম দিয়ে রুম থেকে চলে গেল। শুভ্র নাক ছিটকে বলল, এত পারফিউম দিলি কেন? ঘর গন্ধ হয়ে গেছে। সাহিল বলল, মনে হচ্ছে 1 বোতল পারফিউম একেবারেই শেষ করে ফেলবে। অভ্র বলল, মাটির গন্ধ এখনো আসছে শরীর থেকে। শুভ্র জোরে হেসে বলল, মেয়েদের সাথে ঝামেলা করতে নেই। ছোটবেলার কথা মনে পড়ে না? তখন মেয়েরা থুতু দিয়ে দৌড়াতো, আর এখনকার মেয়েরা কাদা। অভ্র রাগী গলায় বলল, আমি তাকে ছাড়বো না। সাহিল জিজ্ঞেস করলো, মেয়েটা কি খুব সুন্দরী ছিল যে ছাড়বি না? অভ্র সোফায় বসে ছোট্ট বালিশটা সাহিলের দিকে ছুঁড়ে দিল। অভ্র আঙুল নেড়ে বলল, একদম চুপচাপ। সাহিল মুখ দিয়ে আওয়াজ করলো, বিষণ্ণ কণ্ঠে বলল, একটি সুন্দরী কাদা ছুঁড়ে গেল, আর তুই এই অধমের কপালে বালিশ ছুঁড়ে ফেললি। শুভ্র বলল, তুই আজ বাড়িতে যাবি না। বাড়িতে ফোন কর, তাদের জানা, তারা হয়তো অপেক্ষা করছে। অভ্র সোফায় বসে বলল, দেশে আসবো সেটা কেউ জানে না। সবাইকে সারপ্রাইজ দেবো ভেবেই এয়ারপোর্টে তোদের আসতে বলেছিলাম। সাহিল মুচকি হেসে বলল, আর মেয়েটা তোকে সারপ্রাইজ করেছে। খান পরিবারের বড় ছেলে সফরাজ খান অভ্র দেশে ফিরছে। তার উপস্থিতি বাড়ির সবাইকে অবাক করে। 8 বছর পর অভ্র সামনে থেকে সবাইকে দেখছে। মা, বাবা, দাদা, দাদি, চাচা, চাচি, সবার চোখে জল। মুহূর্তের মধ্যে খান বাড়িতে উদযাপন এবং খাবার তৈরি শুরু হয়। অভ্র যা যা খেতে পছন্দ করে তাই রান্না হবে আজকের খাবারে। খান বাড়ির দক্ষিণ পাশে বিশাল ফুলের বাগান। বর্ষা চুপ করে বসে আছে। রিমা করুণ গলায় বলল, এত বছর পর অভ্রভাই দেশে এসে আমাদের সঙ্গে দেখা করেননি, এটা আমি মেনে নিতে পারছি না। তাছাড়া অভ্র ভাই আসছেন, রান্নাঘরে অনেক রান্না হচ্ছে দেখে আমি ভীষণ খুশি। তাই 1 টুকরো ভাজা ইলিশ খেতে চেয়েছিলাম। মা বা চাচি কেউই আমাকে 1 টুকরো দেননি। উল্টে তিনি বলেছেন, অভ্র না খাওয়া পর্যন্ত কেউ পাবে না। রিমা রাগে কপালে থাপ্পড় দিল। বর্ষা কর্কশ গলায় বলল, অভ্র ভাইকে ঘিরে এত আয়োজন, কিন্তু তার কোনো খবর নেই। কিছুক্ষণ পর গেট দিয়ে 3টে ছেলে ঢুকলো। সঙ্গে আছে অপূর্ব, নাহিদ ও তিন্নি। রিমা ভ্রুকুটি করছে, ভাবুক কণ্ঠে বলল, অভ্র ভাই ছোটবেলায় খুব মোটা ছিল, এখন হয়তো স্লিম ফিট। বর্ষা হাসলো, বলল, সে এত মোটা ছিল যে হাঁটলেই পড়ে যেত। কথাগুলো বলার সাথে সাথেই বর্ষার চোখের সামনে টেবিলে শক্ত হাত রাখলো একজন। শব্দটা এতই জোরে হলো যে বর্ষা চমকে গেল। তিন্নি এসে পাশেই দাঁড়ালো। অভ্র তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বুনো মেয়ে এখানে কি করছো? তিন্নি বলল, ও তো। অভ্র তিন্নিকে থামিয়ে দিয়ে বলল, ছোট চাচার একমাত্র মেয়ে, আর এই বন্য মেয়ে। অভ্র তার কথা শেষ করতে পারেনি, তার আগেই বৃষ্টি ছাড়া তার মুখে পানি পড়ল। টেবিলের ওপর জলের জগ রাখা আছে। অভ্র বারবার তাকে বুনো বলে ডাকছে দেখে বর্ষা জগ ভরা পানি ছুঁড়ে দেয়। তিরস্কারের সুরে তিন্নি বলল, বর্ষা, এটা কেমন অসভ্যতা? সে আমাকে বন্য বলে ডাকছে কেন? অভ্র দাঁতে দাঁত চেপে বলল, গতকালও আমার দিকে কাদা ছুঁড়েছিল, আর এখন পানি। আগে আমি এটার সম্পর্কে সবাইকে বলি। অভ্রর কথা শুনে বর্ষা চমকে গেল। তিন্নি বলল, তোর ওপর কাদা নিক্ষেপ করেছে ভাই? অভ্র বলল, হ্যাঁ, গতকাল বিকেলে দেশে আসছিলাম। গ্রামে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তারপর দেখলাম সে রাস্তার মাঝে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। আমি গাড়ি থেকে নামলাম, তাকে বুঝিয়ে গাড়িতে নিয়ে বাসায় চলে আসব, আর সে আমার বুকে মাটি মারলো। সেই গন্ধ এখনো কাটেনি, এখন আবার পানি। ও এত অভদ্র হলো কিভাবে?
তিন্নি বর্ষার দিকে তাকালো। সে ভ্রুকুটি করলো। রিমা জিজ্ঞেস করলো, তিন্নি আপু, উনি আমাদের? তিন্নি একবার রিমার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, অভ্র ভাই। আনিসুল হকের মৃত দিঘির ঘাটে এসেছে বর্ষা। বাড়িতে যেতেই ইতস্তত করছে। অভ্র ভাইয়ের সাথে অন্যায় করার জন্য তাকে বাড়িতে বকাঝকা শুনতে হবে। রিমা বলল, ক্ষুধা লাগছে, বাড়ি যাবি না, এখানেই বসে থাকবি? বর্ষা বলল, অভ্র ভাই এতক্ষণে বাসায় সব বলে দিয়েছেন, আমি বাড়ি গেলে মা আর বাকিরা রাগ করবে। রিমা কিছুক্ষণ ভেবে বলল, তুই তোর বারান্দার পাইপ বেয়ে রুমে যেতে পারিস, তাহলে তো আর কেউ দেখবে না। পড়লে হাত পা ভাঙবে। রিমা চোখ সরু করে বলল, এর আগে তোকে একদিন উঠতে দেখেছি। বর্ষাকে গম্ভীর দেখাচ্ছে। রিমা দেখলো কিভাবে? সে খুব সাবধানে এবং সবার থেকে লুকিয়ে উঠেছিল। রিমা বর্ষার হাত ধরে টেনে টুনে বাড়ির পিছনের দিকে নিয়ে গেল। বর্ষার পাশের ঘরটা অভ্রের। দুটি ঘরের বারান্দা কাছাকাছি, একটি থেকে অন্যটিতে লাফিয়ে যাওয়া যায়। বর্ষা পাইপ দিয়ে উপরে উঠতে গিয়ে একটা পুরুষালী কণ্ঠ শুনতে পেল। এই মেয়ে, ওখানে কি করছো? সাহিল গালে হাত দিয়ে ওদের দেখছে। পিঞ্চ মেরে বলল, ভাই, তোর বোনেরা দেখছি বানর রে। সাহিলের দিকে রাগ করে তাকালো অভ্র। অভ্র খুব বুদ্ধিমান, তাই তার বুঝতে অসুবিধা হয়নি কেন বর্ষা পাইপ চড়ছে। শান্ত গলায় অভ্র বলল, কাউকে কিছু বলিনি, প্রধান দরজা দিয়ে এসো। রিমা বর্ষার হাত ধরে বলল, তাড়াতাড়ি চল। সকালে নাস্তার ব্যবস্থা দেখে অবাক হয়ে গেল অভ্র। বলল, এত কিছু? মানোয়ারা বেগম বললেন, দাদা ভাই, এখনো তো কিচ্ছু হয়নি, দুপুরে আরো সুস্বাদু খাবার রান্না হবে। অভ্র হাসলো। মা ও চাচিদের উদ্দেশ্যে বলল, তোমরা আজ আমার সাথে খেতে বসো, সবাই একসাথে খেতে বসলে ভালো লাগবে। অভ্রের মা আসিফা বেগম বললেন, আমরা খেতে বসলে তোদের খাবার কে পারবে? অভ্র মৃদু হেসে বলল, বর্ষা আর রিমা দেবে। রিমা একবার অভ্রর দিকে তাকিয়ে বর্ষার দিকে তাকালো। বর্ষা বিড়বিড় করে বলল, আমি বলেছিলাম না আমার জাত শত্রু। রিমা বলল, তোর জন্য আমাকেও ফাঁসতে হলো। আসিফা বেগম বললেন, ওরা কিভাবে করবে, ওরা এ কাজ কখনো করেনি। এ কাজ কখনো করেনি বলে কি করতে হবে না? বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। মা আর বড় আম্মুর কথা শুনে ওরা খাবার বাড়তে লাগলো। বাড়িতে এই জিনিসগুলো ওরা আগে কখনো করেনি, তবে কাজটি ঠিকঠাক করেই করেছে। অভ্র গ্লাসের ওপর দিয়ে তর্জনী চালালো। পেট ভরে হেসে বলল, বর্ষা, এক বাটি ডাল দাও তো। বর্ষা দাঁতের দাঁত চেপে বলল, দিচ্ছি। দুপুরে খাওয়ার পর ভালো ঘুম হয়। পর্যাপ্ত ঘুম পেলে মন সতেজ থাকে। ঘুম পূর্ণ না হলে শরীর অলস হয়ে যায়, তখন আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, শরীর নড়তেই চায় না। পেটের ওপর কিছু একটা বিড়বিড় করছে। বর্ষা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো ইঁদুর। সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠল। বিছানা থেকে নেমে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। ইঁদুরটি কোথাও দৌড়ে গেছে তা আর দেখতে পেল না। বর্ষা বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। বিড়বিড় করে বলল, ভাগ্য ভালো কেউ দেখেনি, নইলে সবাই জানতো যে আমি ইঁদুরকে ভয় পাই। অভ্র হেসে দরজায় হেলান দিয়েছে। তাকে দেখা মাত্রই বর্ষা তার কপালে 4 ভাঁজ ফেলল। অভ্র একটু ঝুঁকে পড়ল, ফিসফিস করে বলল, তুমি কি ইঁদুরকে ভয় পাও? বর্ষা শুকনো ঢোক গিলে খেয়েছে। শান্ত গলায় বলল, না না, আমি ইঁদুরদের ভয় দেখানোর জন্য চিৎকার করেছিলাম। দেখুন অভ্র ভাই, ইঁদুরটা ভয়ে পালিয়ে গেল। অভ্র বাঁকা করে হাসলো, তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। অভ্র সিঁড়ি দিয়ে নামছে, পিছু পিছু বর্ষাও এলো। চিন্তিত কণ্ঠে চিৎকার করে বলল, অভ্র ভাই। বর্ষা এসে মুখোমুখি দাঁড়ালো। তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে আগে থেকেই চিনতেন? অভ্র তার মেরুদণ্ড শক্ত করে বলল, হ্যাঁ, তিন্নি প্রায় সবার ছবি তুলে দিত। অভ্র দুটো সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল। বর্ষা বলল, আমি আপনাকে চিনতে পারিনি অভ্র ভাই। আর আপনি পরিচয় দেননি কেন? শুধুই ধমক দিচ্ছিলেন। অভ্র ঘুরে তাকালো, নরম গলায় বলল, তোমার আমাকে দেখা বা চেনার দরকার পড়েনি, আমার দরকার পড়েছিল, তাই তিন্নির কাছে সবার চেয়েছিলাম। আমার ছোট ভাই বোনেরা কত বড় হয়েছে তা দেখার প্রবল ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের তা ছিল না। আর আমি তোমার বড় ভাই, তোমাকে শাসন করার অধিকার আছে। তাছাড়া আমি আমার পরিচয় দেওয়ার সময় দিইনি। গাড়ির হেডলাইটে তোমার মুখ যখন দেখি ততক্ষণে তুমি কাদা ছুঁড়ে পালিয়ে গেছো। বর্ষা ঠোঁট উল্টিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল।
অপূর্ব আর তিন্নি ড্রয়িং রুমে বসে কোথাও যাওয়ার প্ল্যান করছে। অভ্র গিয়ে তাদের পাশে বসলো। নাহিদ ভুরু কুঁচকে বলল, গত 8 বছরে দেশে এবং গ্রামে অনেক পরিবর্তন হয়েছে। তুই যদি গ্রামটা ঘুরে দেখতে চাস তবে আমরা বাইরে যাওয়ার প্ল্যান চালিয়ে যাব। অভ্র ভুকুটি করলো, কোথায় যাবি? কোনো নির্দিষ্ট জায়গা নেই, আমি যতদূর যেতে পারি গাড়ি নিয়ে যাব। অভ্র কপালে আঙুল রেখে জিজ্ঞেস করলো, কোনো বিশেষ জায়গা নেই? তিন্নি বলল, অনেক জায়গা আছে, একটা জায়গার নাম বললে সেটাই আর যাওয়া হবে না, তাই উদ্দেশ্যহীনভাবেই বের হব। অভ্র রাজি হলো। বাড়িতে বসে থাকতে তারও একটু বিরক্তই লাগছে। সবার সাথে একসাথে বাইরে গেলে ভালো লাগবে। তিন্নি বলল, বর্ষা তুই আর রিমা সময় মতো রেডি হয়ে যাবি, যদি দেরি হয় তোদের রেখেই আমরা চলে যাব। অভ্র বর্ষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা কি শিশু পার্কে যাচ্ছি? অপূর্ব ভুরু তুলল, বলল, না তো, কেন? অভ্র সোফায় হেলান দিয়ে বলল, তাহলে ওদের বলছিস কেন? তারা তো শিশু। বর্ষা বিরক্ত গলায় বলল, কোন দিক থেকে আমাকে শিশু মনে হয়? অভ্র হেসে বলল, সব দিক থেকে। অপূর্ব বলল, বর্ষা ওকে বার্তা দিস না, অভ্র মজা নিচ্ছে, তুই 3টের আগে রেডি হয়ে যাবি। বর্ষা চলে গেল। অভ্রের উদ্দেশ্যে নাহিদ বলল, তুই ওর পিছু পড়েছিস কেন? অভ্র একটা মুচকি হেসে বলল, যারা কথায় কথায় রেগে যায় তাদের রাগাতে অনেক মজা। বর্ষা মায়ের কাছ থেকে একটা সাদা শাড়ি নিয়েছে, আঁচল মাটিতে হামাগুড়ি দিচ্ছে, কোমর পর্যন্ত চুল খোলা রেখে হালকা সেজে নিল। বাড়ির সামনে গাড়ি অপেক্ষা করছে। রিমা বর্ষাকে ডাকতে এলো, তাড়াতাড়ি চল, তিন্নি আপু ডাকছে, আর একটু দেরি হলে চলে যাবে। বর্ষা রিমার দিকে তাকিয়ে বলল, আমার হয়ে গেছে, চল। রিমা চোখ মেলে বলল, তোকে অনেক সুন্দর লাগছে, যদি কেউ নজর লাগিয়ে দেয়, দাঁড়া, কানের পিছনে একটা কালো ফোঁটা দিয়ে দিই। বর্ষা রিমাকে থামিয়ে দিয়ে বলল, মার খেতে চাস? রিমা জোরে হেসে উঠল। গাড়ি এসে থামলো একটি বিলের সামনে। সবচেয়ে বড় এই বিলের বুকে রঙিন নৌকায় ভরে আছে। বর্ষা সাঁতার জানে না, তাই সে নৌকায় উঠবে না। বড় ভাই বোন আর ছোটরা একটা নৌকা দেখে উঠে পড়ল। নৌকা মনে হয় বিলের মাঝখানেও চলে গেছে। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে বর্ষা। ঠোঁট উল্টে একবার পাশে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষটাকে দেখলো, তারপর জিজ্ঞেস করলো, অভ্র ভাই? অভ্র উত্তর দিল না। সে বর্ষার দিকে ফিরে তাকালো। বর্ষা একটু সময় নিয়ে বলল, আপনি ওদের সাথে যাননি কেন? অভ্র অস্ফুট জবাব দিল, অনেক ছেলে এখানে বেড়াতে আসছে, সবাই তোমাকে একা রেখে চলে গেলে তারা বিরক্ত করতে পারে, আমি এই ঝুঁকি নিতে চাই না। বর্ষা বলল, শুধু তার জন্যই? অভ্র জোরে নিঃশ্বাস ফেলল। বর্ষার দিকে একবার চোখ মেলে তাকিয়ে বলল, শাড়ি পরে এসেছো কেন? বর্ষা তাকালো, জিজ্ঞেস করলো, কেন? অভ্র আশেপাশে কিছু লোক দেখিয়ে বলল, তুমি শাড়ি পরেছো বলে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। শাড়িতে মেয়েরা সহজেই পুরুষের নজরে আসে। বর্ষা এদিক ওদিক তাকায়, তারপর মাথা নিচু করে। অভ্র তার জ্যাকেট খুলে বর্ষার কাঁধে রাখলো। ঠিক করে পরিয়ে দিতে দিতে বলল, শাড়ি পরে আর বের হবে না। বর্ষা ডান দিকে মাথা নাড়ল, এর অর্থ ঠিক আছে। নিচু গলায় জিজ্ঞেস করলো অভ্র, কিছু খাবে? আইসক্রিম। বর্ষা হাসি মুখে জবাব দিল। অভ্র দুটো আইসক্রিম এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা খুশিতে হাসলো। মৃদু স্বরে অভ্র বলল, আইসক্রিম খুব বেশি পছন্দ? হ্যাঁ। নানা রকম ফুলের গাছ, প্রতিটি গাছে ফুল ফুটেছে। সকালে এবং সন্ধ্যায় গাছগুলিকে নিয়মিত জল দেওয়া হয়। বর্ষা ঝাঁঝুরি নিয়ে গাছে পানি দিতে লাগলো। অভ্র এসে পাশে দাঁড়ালো, তারপর জিজ্ঞেস করলো, ফুলের বাগান কে করেছে? আমি। অভ্র ইতস্তত করে একটু সময় পর বলল, ও, এটা নে, ধর। বর্ষা না তাকিয়ে বলল, কি? আইসক্রিম, সবার জন্যই আনা হয়েছে, আর এটা তোর। বর্ষার হাত ভিজে গেছে। সে বলল, আমার হাতে কাদা লেগে আছে। অভ্র বলল, আমি ফ্রিজে রাখছি, মনে করে খাবি। আচ্ছা। বর্ষা হাত মুখ ধুয়ে রুমে এলো। বিছানায় আরাম করে বসে ফোন স্ক্রল করছিল। হঠাৎ আইসক্রিমের কথা ভেবে সে নিচে নেমে ফ্রিজের দিকে গেল। ফ্রিজে আইসক্রিম নেই। বর্ষা ভালো করে দেখেও খুঁজে পেল না। তখন দেখলো তার বড় বোন মুন্নি আইসক্রিম খেতে খেতে এগিয়ে আসছে। বর্ষা তাকে ডেকে বলল, এই আপু, আইসক্রিম কোথায় পেয়েছো? মুন্নি বলল, এটা ফ্রিজে রাখা ছিল। বর্ষা আশিফা বেগমের উদ্দেশ্যে বলল, ও বড় মা, তোমার মেয়ে আমার আইসক্রিম খাচ্ছে। মুন্নি বলল, এটা কি তোর ছিল? আমি জানতাম না রে। এখন কাঁদিস না, আমি তোকে আর একটা এনে দেবো। তিন্নি বলল,
এখানে কি হচ্ছে? আর তোর পড়ালেখা নেই? বর্ষা কর্কশ গলায় বলল, মুন্নি আপু আমার আইসক্রিম খাচ্ছে, সে আমারটা খাবে কেন? তিন্নি বলল, ভুল করে খেয়ে ফেলেছে, তুই এখন পড়তে যা, আমি অপূর্বকে দিয়ে তোর জন্য দুটো আইসক্রিম আনিয়ে রাখবো। বর্ষা রাগী গলায় বলল, একটাও লাগবে না। বর্ষা চলে গেছে। তিন্নি মুন্নির উদ্দেশ্যে বলল, তুই কি ছোট, ওর আইসক্রিম খেতে হবে কেন তোকে? মুন্নি অপরাধীর কণ্ঠে বলল, আমি জানতাম না যে আইসক্রিমটা বর্ষার, ভেবেছিলাম এটা বেশি হয়েছে বলে ফ্রিজে রেখেছে। রাত 8টা। বাড়ির সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। অভ্র এখনো নামছে না। পাপিয়া বেগম বললেন, বর্ষা। হ্যাঁ মা। অভ্রকে ডেকে নিয়ে আয়, সবাই তার জন্য অপেক্ষা করছে। ছেলেটা এত দেরি করছে কেন? যাচ্ছি। বর্ষা অভ্রর ঘরে ভেজানো দরজা দিয়ে মাথা গলিয়ে বলল, অভ্র ভাই আসবো? ভিতর থেকে একটা আওয়াজ এলো, কি চাই? সবাই রাতের খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। অভ্র চমকে উঠল, এত তাড়াতাড়ি ডিনার? অভ্র আবারও বলল, বর্ষা ভিতরে আয়, তোর জন্য আমার থেকে একটা উপহার আছে। বর্ষা খুশি হয়ে ঘরে ঢুকলো। অভ্র বাড়ির সবার জন্য যে উপহার নিয়ে এসেছিল সকালে তাদের দিয়েছে, শুধু বর্ষাকেই দেয়নি। সে বলেছিল ওটা অন্য ব্যাগে আছে, বের করে পরে দেবে। বর্ষা অধীর আগ্রহে তাকিয়ে আছে। অভ্র বলল, চোখ বন্ধ কর, তারপর হাতটা এগিয়ে দে। বর্ষা তাই করে। অভ্র হাসলো, তারপর বলল, চোখ খোল। বর্ষা অবাক হলো। রান্নার পাত্র, চপস্টিক, কারি চামচ, কাঁটা চামচ সহ একটি বাক্স। বর্ষা হতবম্ব চোখে অভ্রর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? অভ্র বিছানায় বসলো। সে পায়ের ওপর পা তুলে বলল, আমি তোর জন্য এগুলো কিনেছি, কারণ তুই ঘরের কোনো কাজ পারিস না, কাল থেকে রান্না করবি, এগুলো কাজে লাগবে। বর্ষা রেগে বিছানায় বাক্সটা লাগলো। বিরক্তিকর কণ্ঠে বলল, অভ্র ভাই আপনি খুব খারাপ, আমার এইসব দরকার নেই। বর্ষা যখন রুমে এলো তখন রাত 10টা। অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে পিছন ফিরতেই বর্ষা অবাক হয়ে গেল। বিছানায় একটি উপহার বাক্স রাখা। দরজা ছিটকানি দিয়ে বাক্সটা হাতে নিয়ে কোলে রাখলো, তারপর বাক্সটি খুলল। বর্ষার চোখের সামনে প্রথম যে জিনিসটি ভেসে উঠল তা হলো ছোট অক্ষরে লেখা একটি নোট। তিন্নির মুখ থেকে শুনেছি তুই সাদা শাড়ি খুব পছন্দ করিস, তোর জন্য এই শাড়িটা কিনতে 2 দিন সময় লেগেছে। চিরকুটটা এক পাশে রেখে বাক্স থেকে শাড়িটা বের করলো বর্ষা। তারপর শাড়িটা কাঁধে রেখে আয়নার সামনে দাঁড়ালো। প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বোঝার চেষ্টা করলো তাকে কেমন লাগছে। দুর্বোধ্য হাসির রেখা ফুটে ওঠে গালে। পছন্দ হয়েছে? বর্ষা পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল। ডানে বাঁয়ে তাকিয়ে দেখলো অভ্র দরজায় হেলান দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। বর্ষা ভ্রুকুটি করলো, জিজ্ঞেস করে, অভ্র ভাই এখানে এলেন কি করে? অভ্র বলল, বারান্দায় ঝাঁপ দিয়ে। বর্ষা হেসে বলল, যদি পড়ে যেতেন? আমি হুম, পড়বো না। শাড়ি পছন্দ হয়েছে? বর্ষা মুচকি হেসে বলল, হ্যাঁ খুব। সকালবেলা সূর্যের সোনালি রশ্মি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধ সকাল বর্ষার ভালোই লাগে। সে প্রতিদিন বারান্দায় আসে, কখনো একটু হাঁটে, আবার কখনো চেয়ার টেনে বসে। বর্ষা জানালার পাশে বসে আছে, কিন্তু কিছুই ভালো লাগছে না। কারণ ছাড়া হুটহাট ভালো লাগে না, এটা তার নিজেরও পছন্দ না। সহসা রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল, গুনগুন করে গান ধরল। অভ্র তাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সহসা বিড়বিড় করে বলল, হাতটা বাঁশ। বর্ষা অভ্রর পিছু নিল। অভ্র কিছুক্ষণ পর বুঝতে পারে, হঠাৎ পিছনে ফিরে দেখলো বর্ষা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অভ্র হাঁটতে লাগলো। বর্ষা তার পিছনে দৌড়ে গেল। আওয়াজ তুলে বলল, অভ্র ভাই। অভ্র তাকালো না, উচ্চস্বরে বলল, কি? কোথায় যাচ্ছেন? বিলে। আমিও যাব। না, একটু যাই না অভ্র ভাই, ওখানে মেয়েদের কোনো কাজ নেই। এত অনুরোধের পর অভ্র বর্ষাকে রেখে আসতে পারেনি। তারা একসাথে হাঁটা শুরু করলো। বর্ষা এদিক ওদিক তাকিয়ে দেখলো ভোরবেলা বাইরে অনেকেই হাঁটছে। কেউ কেউ নদীর পাড়ে বসে গল্প করছে, আর বিলে মানুষের আনাগোনা তেমন নেই। বর্ষা হঠাৎ বলে উঠল, অভ্র ভাই একদিন কি হয়েছিল জানেন? অভ্র মন্ত্রমুগ্ধ চোখে তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো, খুশিতে বলল, 1 মাস আগে একদিন আইসক্রিম কিনতে দোকানে গিয়েছিলাম। তখন একজন লোক এসে দোকানদারের কাছে পাইলট চাইলো। আমি তো খুব অবাক, পাইলট বিমান থেকে দোকানে আসবে কি করে? আমি শুধু তাকিয়েছিলাম, আর দোকানদার বলল, হ্যাঁ আছে। তারপর একটা সিগারেট বের করলো। সিগারেটের প্যাকেটে বড় অক্ষরে লেখা ছিল পাইলট।
কথা শেষ করে বর্ষা জোরে জোরে হাসতে লাগলো। অভ্র বর্ষার কপালে টোকা দিয়ে বলল, আইসক্রিম কিনতে গিয়েছিলি নাকি সিগারেট নিয়ে গবেষণা করতে? বর্ষা মৃদু হেসে বলল, আইসক্রিম কিনতে। আমি একটা প্রশ্ন করতে পারি? অভ্র প্রকৃতির শান্ত পরিবেশের দিকে তাকিয়ে বলল, কর। বর্ষা অভ্রর মুখের দিকে তাকিয়ে বলল, অভ্র ভাই, আপনি সিগারেট খান না? মৃদু স্বরে অভ্র বলল, না। কেন? আমি সিগারেটের বাজে গন্ধ পর্যন্ত করি না। সপ্তাহ দুয়েক পরে একটা অজানা চিঠি এলো। কে পাঠিয়েছে নাম লেখা নেই। যার জন্য চিঠি, খামে তার নামটা লেখা। বর্ষা খামটা নিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কাগজটা খুলল। ছোট্ট অক্ষরে লেখা, ঠোঁটের কোণে খুশির হাসি ফুটে ওঠে। সূর্যের প্রবল রশ্মি মুখ থুবড়ে পড়ে। সূর্যের আলো আজ মিষ্টি লাগে। আমার অস্থির মন শান্ত হয় তোমায় দেখে। 4 লাইনের ছোট্ট লেখাটি বর্ষার মনে দাগ কেটে ফেলেছে। একবার দুবার করে কয়েকবার এটি পড়ল। একটু লেখায় সে কি এমন মাধুর্য খুঁজে পেল? বর্ষা হাত থেকে সাদা কাগজটা রাখতেই চায় না। কাগজটা নামিয়ে রাখার কথা ভাবতেই সে লেখাটা আরো দুবার পড়ল। হঠাৎ অভ্রর নামটা মাথায় এলো। এর কারণ জানা নেই। বর্ষার হাতের এই চিঠির লেখাটি অভ্রর শাড়ির সাথে রেখে যাওয়ার নোটের সাথে মিলিয়ে নিল। না, কোনো মিল নেই। সে হতাশ হলো। কাগজ দুটো বইয়ের মধ্যে রেখে বাইরে গেল। খানবাড়ির বাগানে একটা বড় ফুলের বাগান আছে। গাছে ফুল ফুটে আছে, চারিদিকে ঘ্রাণে ভরে উঠেছে। অভ্র গাছের নিচে দাঁড়ানো। গাছ থেকে ফুল ঝরে আলতোভাবে তার গায়ে পড়ছে। অভ্রর মনে হলো তার পিছনে কেউ এসেছে। অভ্র চোখ বুঝল। ক্ষণিকের জন্য তার আভাস পেল তার উপস্থিত মনকে শান্ত করছে। অভ্র বিড়বিড় করে বলল, তুমি আমার কল্পনা নও। তবে কি তুমি? অভ্র ভাই। অভ্র চোখ খুলল। সে সোজা হয়ে দাঁড়ালো। দৃঢ় ও গম্ভীর গলায় বলল, হঠাৎ এখানে? ফুল নিতে এসেছি, বকুল ফুল। অভ্র তাকালো। জিজ্ঞেস করে, ফুল কেন? আমি মালা বানাবো। বকুল ফুলের মালা? হ্যাঁ। বাগানে অনেক ফুল আছে, সব ছেড়ে বকুল ফুল কেন? সব কেনর উত্তর নেই অভ্র ভাই। অভ্র আর কোনো কথা বলল না। বর্ষা হাঁটু গেড়ে বসে ঘাসের ওপর থেকে ফুল তুলতে লাগলো। অভ্র হাঁটু গেড়ে কিছু ফুল তুলল। বর্ষা কৌতূহলী চোখে তাকালো। অভ্র বিদ্রূপের স্বরে বলল, সূচি চোখে আমার দিকে তাকানো বন্ধ কর। বর্ষা জিজ্ঞেস করলো, আমি কখন দেখলাম? বর্ষা শব্দগুলো হাওয়ায় উড়িয়ে দিল। কিছুক্ষণ পর ফের বলল, গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে কোরিয়ার অফিসে গিয়েছিলাম। বলে বর্ষা থামলো। অভ্র কিছু বলছে না দেখে আবার বলতে লাগলো, চিঠি এসেছে। অভ্রের হাত থেমে গেল। শান্ত লোকটি কড়া গলায় বলল, এই বয়সে প্রেমের প্রস্তাব, চিঠি আসবে, সেসব নিয়ে নিজের ওপর প্রভাবিত হতে দিবি না। আর খান বাড়ির মেয়েকে চিঠি পাঠানোর সাহস কোন ছেলের আছে? খুঁজতে হবে। বর্ষা ফু দিয়ে নিঃশ্বাস ফেল। অভ্র কোনোভাবেই চিঠিদাতা নয়। অভ্র যদি জানতে পারে যে বর্ষা তাকে নিয়ে এসব ভাবছে, সে নিশ্চয়ই ওকে চড় মারবে। মুহূর্তেই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেললো বর্ষা। বকুল ফুলের মালা গাঁথা শেষ। হাতে পরার জন্য খুব বড় নয়, ছোট্ট করে বানানো হয়েছে। বর্ষা মালা নিয়ে অভ্রর ঘরে এলো। অভ্র গতকাল বলেছিল যে সে বকুল ফুল পছন্দ করে, তাই সকালে তাজা ফুল দিয়ে মালা তৈরি করে বর্ষা। অভ্র রুমে নেই। বর্ষা একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকেই পা বাড়ালো। বালিশের নিচে অর্ধেক কাগজ দেখতে পেল। বালিশটা তুলে কাগজটা বের করে। দুটি ভাঁজ করা কাগজে লেখা একটা চিরকুট দেখল। বিড়বিড় করে বলল, পরিয়াছ সাদা শাড়ি, মুগ্ধ হইয়াছে আমি। সাদা শাড়িতে মুগ্ধতা ছড়িয়াছ তুমি। আমি আবার প্রেমে পড়িয়াছি। সাদা শাড়িতে তোমারে দেখিয়া অহেতুক নেশায় মরিয়া হইয়া উঠিলাম। চোখ বুঝল বর্ষা। আনন্দের হাসি হেসে কাগজটা কপালে ঠেকিয়ে রাখলো। সকালে যে চিঠিটা পড়েছিল তার হাতের লেখাও একই। বর্ষা আস্তে করে বলল, অভ্র ভাই, আপনার লুকোচুরি আমি ধরতে পেরেছি। বর্ষা দিঘির পানিতে পা ভিজিয়েছে। মনটা খুব উদাস। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ এবং হাতে একটা কাগজ। তাতে লেখা আছে নানান কথা। সেই লেখাগুলো পড়লে হৃদয়টা কেঁপে ওঠে। মানুষটার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিভাবে কেউ এত ভালোবাসতে পারে? প্রশ্ন হলো, ভালোবাসার শুরু কিভাবে? দীর্ঘ 15 দিন চোখের সামনে মানুষটিকে দেখেও তার মন বুঝতে পারেনি বর্ষা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল গভীর জলের দিকে। হালকা হাওয়ায় ভেসে যাচ্ছে পদ্মফুল। বর্ষা অন্যমনস্ক। হঠাৎ বিড়বিড় করে বলল, ভালোবাসি শব্দটা বলেনি,
সে কখনো তার অনুভূতি প্রকাশ করেনি, আমি কখনো বুঝিনি, আমি কখনো তার হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার খোঁজও করিনি। আমি কি এত বোকা, একটা ছেলের চোখে ভালোবাসা দেখতে পাইনি? সে আমাকে নিঃশর্তে ভালোবাসে। তুই এখানে কি করছিস? কারোর কণ্ঠ শোনা গেল। কণ্ঠস্বরের মালিককে চিনতে দ্বিধা হয় না বর্ষার। দিঘির পানির দিকে স্থির দৃষ্টি করে বলল, ভাবছি। অহিতা তার পাশে বসলো। বর্ষার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবিস? ক্ষীণ কণ্ঠে বলল, কিছু না। অহিতা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মৃদু স্বরে বলল, বল। আমি কাউকে বলবো না। বর্ষা তাকালো, কিছুক্ষণ পর বলল, আজ এই প্রথম কারোর জন্য ফুলের মালা বানালাম। আমি যখন তাকে দিতে গেলাম দেখলাম সে সেখানে নেই। আমি তাকে সব জায়গায় খুঁজেও পেলাম না। মনে হয় সে হঠাৎ হারিয়ে গেছে। তারপরে তার লেখা দুটি চিরকুট পেলাম। অহিতা জিজ্ঞেস করলো, কে সে? অভ্র ভাই। বর্ষা ফ্যালফ্যাল চোখে তাকালো, কড়া গলায় জিজ্ঞেস করলো, কি করে বুঝলি? অহিতার দ্রুত উত্তর, আজকাল তোকে ওর সঙ্গেই বেশি দেখা যাচ্ছে। বর্ষা জোরে নিঃশ্বাস ফেলল, কাগজটা অহিতার হাতে দিল। অহিতা গলা পরিষ্কার করে পড়তে শুরু করলো, হুট করে চলে যাও, কাছ থেকে অনেক দূর তুমি কল্পনায় বিলাসী, স্বপ্ন ভেঙে দূরে বসে হাসো, মনের আয়নায় তুমি উৎকণ্ঠা, বিবর্ণতা দিয়ে আমার ভূমি সাজিয়ে হঠাৎ উর্মির হৃদয় বুক ফুলিয়ে সম্বীর কাছে ফিরে এসো। বর্ষা কি বোঝে তার বিরহে আমার চোখে বন্যা? বুকের রক্তে বর্ষা খুঁজতে থাকি, অস্পৃশ্য প্রেমে ডুবে হারিয়ে যাওয়া মুগ্ধতার টানে কারণ নাগালে থাকা অস্তিত্বকে। সে কি একটু বর্ষা ভাসাচ্ছে নিলে? বৃষ্টির কথা শোনো, তীরে ভেসে থাকা বৃষ্টির হৃদয় কি চায়? অহিতা হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, তোর অবর ভাই তো খুব ভালো লিখেছে। বর্ষা মাথা নিচু করলো, নিচু গলায় বলল, তার সামনে আমি কি করে যাব? অহিতা ওর কাঁধে হাত রাখলো, নিচু গলায় বলল, অব্র ভাই এখনো কিচ্ছু বলেনি, সেজন্য তুই এমন আচরণ করবি যেন তুই কিছুই জানিস না। তুই অপেক্ষা কর, সে অবশ্যই ভালোবাসার কথা বলবে। অহিতা থামলো, সে ভুরু কুঁচকে আবারও বলল, তুই কিভাবে বুঝলি এটা তোর জন্য লেখা হয়েছে? তোকে উৎসর্গ করে তো লেখা নেই। বর্ষা চোখ বড় বড় করে তাকালো, কর্কশ গলায় বলল, এখানে অনেক বর্ষা লেখা আছে, এতক্ষণ কি পড়ছিস কি গাধি? অহিতা বলল, এটা ছাড়া হয়তো পরে বলবে আমি ছড়ার জন্য নামটা একসাথে রেখেছি। বর্ষা জোরে নিঃশ্বাস ফেলল, আগে পেয়েছি কিন্তু বুঝতে পারিনি। বন্ধুরা, অভ্র কি নিজের মনের কথা বর্ষাকে মুখ ফুটে বলতে পারবে, নাকি তার বলার আগেই বর্ষা জীবনের মোড় অন্যদিকে ঘুরে যাবে? পরবর্তী ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।